আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। হৃদয় ভাঙার গর্জন, এই শিরোনাম শুনেই হয়তো মনে হচ্ছে একটি আবেগঘন কাহিনী বা আত্মচিৎকারের প্রতিচ্ছবি। বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যেখানে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের বইয়ের দাম 150 টাকা, 200 টাকা, 400 টাকা, সেখানে সামান্য এই বইয়ের দাম রাখা হয়েছে 1000 টাকা। এই সব কিছু নিয়েই সামাজিক মিডিয়াতে বিতর্ক সৃষ্টি হয়েছে। যখন আমি এই বিতর্কগুলো দেখছিলাম তখনই নাসির তামজিদ ভাই একটা ভিডিও আপলোড করে। তখন আমি ভাবতেছিলাম এই বিতর্ক নিয়ে আমিও একটা ভিডিও তৈরি করব। ভিডিওতে আমি যা বলতে চেয়েছি সব কিছুই নাসির তামজিদ ভাইয়ের ভিডিওতে ছিল। তাই আমি নতুন কোনো ভিডিও না করে ওনার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন এই মুহূর্তে আপনার কি করা উচিত, কি করা উচিত না। নাসির তামজিদ ভাইয়ের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাই। অনুপ্রেরণার আরেক নাম আসলে কে? আপনার অনুপ্রেরণার আরেক নাম আসলে কে হওয়া উচিত? কেউ একজন ছোট্ট একটা বই লিখে 1000 টাকা দাম রেখে বিক্রি করে ফেললেন আর স্বনামধন্য লেখক হয়ে গেলেন। কেউ একজন ফেসবুকে ভিডিও আপলোড করে মনিটাইজেশন থেকে 1 মাসেই কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেললেন আর অনুপ্রেরণার আরেক নাম হয়ে উঠলেন। বিষয়টা কি আসলে এরকম বা এটাই কি আসলে নর্মাল? হতে পারে, বর্তমান সময়ে আসলে অনেক কিছুই হতে পারে, কিন্তু কিছু কথা আসলে না বলে পারলাম না। বললাম তার কারণ আগে বলে নেই। কারণ দুইটা। এক, সোশ্যাল মিডিয়া যেহেতু বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টুল, যেই খবরগুলো মেইন স্ট্রিম মিডিয়াগুলো একদম চেপে যায়, পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার হয়, জানা যায়, আওয়াজ তোলা যায়, যেই জায়গাটা একটা সরকার পাল্টে ফেলার ক্ষমতা রাখে, সেই জায়গায় কিছু কিছু মানুষের 2 দিন পর পর পার্সোনাল কামড়াকামড়ি আর আজগুবি ছন্দময় ভিডিওর দাপটে দাঁড়ানোটাই আসলে মুশকিল হয়ে যায়। পুরো সোশ্যাল মিডিয়ায় সব উদ্ভট ট্রেন্ডে ভরে থাকে, যা আমাদের চোখ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে আড়াল করে দেয়। আর 2 নম্বর কারণ হলো ছন্দের একটা বই লিখে আলোচনায় চলে আসা জনক ওই ব্যক্তির নামের সাথে রবীন্দ্রনাথ, নজরুল কিংবা জীবনানন্দ দাশের মতো বিখ্যাত সব ব্যক্তির নাম উচ্চারিত হচ্ছে, সেটা পজিটিভলি হোক অথবা নেগেটিভলি। আমি পার্সোনালি যেহেতু সাহিত্য নিয়েই পড়াশোনা করেছি, তাই মনে করলাম বিষয়টা নিয়ে কিছু কথা না বললে আসলে হয় না। এখন আসি মুদ্রা কথায়। এই যে চারদিকে ঘরে ঘরে এত কন্টেন্ট ক্রিয়েটরের জন্ম হয়েছে, এর বেশিরভাগ দায় রাতারাতি অনুপ্রেরণার আরেক নাম হয়ে ওঠা জনৈক ওই ব্যক্তিকে কিন্তু নিতেই হবে। এর কোনো উপায়ান্তর আসলে নেই। খেয়াল করে দেখবেন এত কন্টেন্ট ক্রিয়েটর কিছু বছর আগেও কিন্তু আসলে ছিল না। এই ধরনের পরিবেশ আগে শুধুমাত্র টিকটকে ছিল, এখন সেটা ফেসবুক পর্যন্ত পৌঁছে গেছে। আসলে ফেসবুক পর্যন্ত বললে ভুল হয়, আমার বলা উচিত আসলে টিভি চ্যানেল পর্যন্ত পৌঁছে গেছে। ওই যে বয়ফ্রেন্ড নিয়ে ইন্টারভিউ দেওয়া ভিকারুনিসার এক শিক্ষার্থী, কি যেন নাম, তাকে দেখলাম টিভি চ্যানেলের টক শো প্রোগ্রামে এখন ডাকা হচ্ছে। শুনলাম সেও নাকি এখন কন্টেন্ট ক্রিয়েটর। ঘরে ঘরে মনিটাইজেশন থেকে টাকা ইনকামের নেশায় এই যে ঘরে ঘরে এত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে উঠলো, এটাকে কি আপনি সুস্থ মস্তিষ্ক থেকে চিন্তা করলে কিছুটা অ্যালার্মিং মনে করেন না? বাবা চাকরি ছেড়ে কাজ বাদ দিয়ে কন্টেন্ট বানানো শুরু করলো, মা ঘরের খেয়াল না রেখে বাচ্চা কাচ্চার পড়াশোনা নিয়ে একদমই চিন্তা না করে ব্লগিং কন্টেন্ট বানানো শুরু করলো, বাচ্চা কাচ্চা বই খাতা বাদ দিয়ে একেবারে মুড়ে রেখে ছন্দে ছন্দে কবিতা আবৃত্তি করে ভিডিও আপলোড করা শুরু করলো সোশ্যাল মিডিয়ায়। মাঠে নেমে খেলাধুলার কথা তো বাদই দিলাম। দিস ইজ রিয়েলি আ টোটাল কলাপস অফ দিস সোশ্যাল সিস্টেম। এখন আসলে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক। ঠিক আছে, কোনো সমস্যা নাই, যার যা খুশি করতে পারে। এখানে পুলিশিং করার আমি আসলে কেউ না, আমার সেই এখতিয়ারটাও নাই। জাস্ট সমাজটাকে মাঝে মাঝে বোঝার চেষ্টা করি, ইম্পর্টেন্ট ইস্যুগুলো নিয়ে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম প্র্যাকটিস করি, তাই একটু খতিয়ে দেখার চেষ্টা করলাম। শেষে একটা কথা বলি, এই যে আপনাদের কেউ কেউ বলছেন ছোট্ট একটা ছন্দের বইয়ের দাম 1000 টাকা, অন্যদিকে রবীন্দ্রনাথ, নজরুলের বইয়ের দাম 100 থেকে 150 টাকা। হায় আফসোস, নজরুল তো লজ্জায় মরে যেতেন। আপনাদের কি মনে হয় রবীন্দ্রনাথ আর নজরুল টাকার জন্য লিখতেন? আর এখানে তুলনাটাই বা কেন আসবে, কিভাবে আসবে? এইটা একটা অসম্ভব তুলনা। পাশাপাশি নাম উচ্চারণ করাটাই বরং লজ্জার। ছি, আপনার কি মনে হয় রবীন্দ্রনাথ, নজরুলের সময় এরকম লোকের অভাব ছিল যারা নিজেরা কিছু একটা লিখে টিখে পরিচিতি অর্জনের চেষ্টা করেছেন, কিছু সময়ের জন্য হয়তো আলোচনাতেও এসেছেন, কিন্তু দিন শেষে আপনি বলেন তো কজন তাদেরকে মনে রেখেছে? কজনের কাছে তারা আসলে অমর হয়ে আছে? নাই, আপনি হয়তো নাম বললেও চিনবেন না, এমনকি ইতিহাস থেকে একেবারে ওয়াইপড আউট হয়ে গেছে তারা। কারণ যারা অমর হয়ে থাকে তারা আসলে টাকার জন্য লেখে নাই, টাকা ইনকাম করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন নাই, টাকা ইনকামকেই সফলতার চাবিকাঠি হিসেবে গণেন নাই। তারা অ্যাবসোলুট ক্রিয়েটিভিটি শো করেছেন, নতুন কিছু সৃষ্টি করেছেন, পরিবর্তন আসবে এরকম
ইচ্ছা নিয়ে কাজ করে গেছেন। নজরুলের বিদ্রোহী কবিতা আসলে কয় টাকায় বিক্রি হবে এটা নিয়ে তার একদমই মাথা ব্যথা ছিল না। তার চিন্তা ছিল কিভাবে অত্যাচারীর গুলির বিরুদ্ধে কলম তোলা যায়। যাই হোক, এসব আলাপ করতে গেলে আসলে আমাকে থামানোটা মুশকিল হয়ে যাবে, মাথাটা গরম হয়ে যাবে, কি না কি বলে ফেলবো। বাট ইয়াস, ভিডিও শেষ করব শুধু বলে রাখি, দিন শেষে ইতিহাসে তারাই টিকে যায়, তারাই অমর হয়ে থাকে, তারাই মানুষের হৃদয়ে জায়গা করে নেয় বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, যারা পরিবর্তন আনার জন্য কাজ করে যায়, নতুন কিছু সৃষ্টি করে, অন্তত একবারের জন্য হলেও একটা ডিপ্রেসড মানুষকে হাসাতে পারে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে ভয় না পেয়ে তার যে দায়িত্ব সেটা পালন করে যায়, মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য, পরিবর্তনের জন্য। বাকিটা আপনি ভালো বোঝেন, দেখেন যেটা ভালো মনে হয়।